সংসদে দুকক্ষেই পাশ হওয়ার পর সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অর্থাৎ আইনে পরিণত হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। শনিবার সই করলেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, এবং সই করার পর আইনে পরিণত হলো ওয়াকফ সংশোধনী 2025 আইন, যে ছিল বিল, অর্থাৎ 2025 সংশোধনী বিল, যেটা ছিল একেবারেই ওয়াকফ সংশোধনী বিল 2025 সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হলো, বিল থেকে হলো অ্যাক্ট, অর্থাৎ বিল থেকে হলো আইন। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। ওয়াকফ সংশোধনী 2025 হলো আইন, ওয়াকফ সংশোধনী বিল 2025 বিল থেকে হলো আইনে পরিবর্তন। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে সত্যজিৎ। একেবারে দেখো, সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অর্থাৎ একেবারেই বিল পাশ হওয়ার পর 48 ঘন্টার মধ্যে সই, এবং সেটা রীতিমতো আইনে পরিণত। কিন্তু এখনো পর্যন্ত বিরোধীরা কিন্তু বিরোধিতা করেই চলেছে। সত্যজিৎ। একদমই দেখো, বিরোধিতা এটা সাংবিধানিক অধিকার বলা যেতে পারে। কারণ তাছাড়া একটু তোমার বলে ভারতের সংবিধানে বিরোধী দলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিক যে কোনো বিল পাশের ক্ষেত্রে বা সংসদের যে কোনো বিষয়ে আলোচনা চর্চা বিরোধীরা কিন্তু তাদের মতামত তুলে ধরতেই পারেন, এবং বাক স্বাধীনতা তো রয়েছে। ফলে সেই বিরোধিতা চলবে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই ওয়াকফ বিল কিন্তু আইনে পরিণত হলো। তখন কিন্তু দেখো, মোদী সরকার আসার পর 2014 থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল কিন্তু পাস করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ওয়াকফ বিল। এবং এই ওয়াকফ বিল নিয়ে, বিশেষ ওয়াকফ প্রপার্টি নিয়ে একটা কিন্তু নানা মহলে নানা গুঞ্জন কিন্তু ছিলই, যে ওয়াকফদের জায়গা দখলের বা জায়গা নিজেদের ওয়াকফ সম্পদে পরিণত করার। কারণ এ তো আজকে থেকে নয়, মোটামুটি মুঘল সাম্রাজ্যের আগে থেকে তোমার ওয়াকফ সম্পত্তি তৈরি হয়েছে। এবং মুঘল সাম্রাজ্য দেখো, পানিপথের প্রথম যুদ্ধের দ্বারা মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। তারপরে বলা যেতে পারে ওয়াকফের প্রপার্টি অনেক বেড়েছে, এবং সেইটা কিন্তু যদি বলা যায় বৈধ, এখনো বহু অবৈধ সম্পত্তি রয়েছে, এবং তার নিয়ে অসন্তোষ রয়েছে। এবং ঠিক সেইখানে সবকিছু একটা আইনি প্রক্রিয়া আনতে চায় কেন্দ্র সরকার। এবং সেই কারণেই এই ওয়াকফ সংশোধনী বিল। এবং আরো যেটা তোমাকে বলে রাখবো, বিশেষ করে এই ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ বোর্ড যে রয়েছে, সেখানে কিন্তু যে সংশোধনী যেটা পাশ হয়েছে, তা হচ্ছে একজন অন্য ধর্মের, অর্থাৎ হিন্দু ধর্মের অন্য ধর্মের কাউকে রাখতেই হবে এই কমিটিতে, এবং প্রত্যেক বছর অডিট করাতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা যেতে পারে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তির দখলের বা তাদের সম্পত্তির দখলের যে প্রক্রিয়া, সেটা কিন্তু আর থাকবে। অর্থাৎ আগে যেখানে ওয়াকফ সম্পত্তি যদি বলে দিত যে এটা ওয়াকফ প্রপার্টি, সরকার কিন্তু হস্তক্ষেপ করতো না। কিন্তু এবারে আইনে পরিণত হওয়ার পর সরকার সরাসরি কিন্তু হস্তক্ষেপ করতে হবে। অর্থাৎ সেই সম্পত্তিটা আদৌ ওয়াকফের কিনা। আগে যেমনটা ছিল যে কোনো সম্পত্তি কোনো এলাকা যখন বলে দেয় এই এলাকা ওয়াকফদের প্রপার্টি, তখন সেই মানুষ কিন্তু বা সেই এলাকার স্থানীয় বাসিন্দা যারা, তারা কিন্তু নাজেহাল হয়ে পড়তেন। মানে একটা সংস্থার সঙ্গে কোনো ব্যক্তি কখনোই আইনি কোনো লড়াই সম্ভব হয় না। ঠিক, একেবারে ওয়াকফ বোর্ডের তো কাজই ছিল তাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ওয়াকফ সম্পত্তি দাবি করলেই সেই বোর্ডের তালিকায় চলে আসতো। আইনে পরিণত হয়ে গেল যে আগামী দিনে ওয়াকফ বোর্ড যে কোনো প্রপার্টি চাইলেই যে সেটা ওয়াকফদের প্রপার্টি বলে দিবে, তা কিন্তু সম্ভব না। অর্থাৎ সবকিছু একটা প্রসেস। এবং যে কোনো মানুষ যখন ওয়াকফদের বা ওয়াকফ বোর্ডের হাতে কোনো সম্পত্তি দান করবেন, সেটাও কিন্তু একটা আইনি প্রসেসেই হবে। অর্থাৎ শুধু মুখ দিয়ে বলে দিলাম ওয়াকফ প্রপার্টি, তা কিন্তু হবে না। দেখো, এটা আইনটা তোমাকে বলে রাখবো, 2013 সালে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, সুরাট যে মিউনিসিপাল কর্পোরেশনের অফিস, সেই অফিসটাও কিন্তু ওয়াকফদের প্রপার্টি এমনটা কিন্তু সামনে এসেছে, যা কিন্তু সারা দেশে চাঞ্চল্য ফেলে দিয়েছিল। এবং তামিলনাড়ুর সেই দুটো গ্রাম নাকি ওয়াকফদের প্রপার্টি হয়ে গেছে। সেইভাবেই সেই এলাকার মানুষের বাস্তুহারা হয়ে পড়েছিলেন। ঠিক সেইখানে দাঁড়িয়ে এই ওয়াকফ সংশোধনী বিল আনা কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল। সত্যজিৎ, এখানে মুসলমান সংগঠনরা দাবি করছেন তাদের অধিকার এবং সম্পত্তি খর্ব করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সম্পত্তি কেড়ে নেওয়া হবে এই বিলের মাধ্যমে। তারা এই এমনটাই দাবি করছেন। পাশাপাশি শুধুমাত্র মুসলিম সংগঠন নয়, যারা বিরোধীরা রয়েছে তারাও এমন দাবি করছে। সত্যজিৎ, একদমই দেখো, বিরোধীদের বিরোধিতা করা স্বাভাবিক, কিন্তু যে কোনো দেশের আইন থাকা উচিত, সংবিধান থাকা উচিত, সব কিছু প্রসেস থাকা উচিত। কিন্তু ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি বারবার যেভাবে হয়েছে, তাতে কিন্তু কোনো আইনি প্রক্রিয়া নেই। দেখো, তুমি কোথাও যখন জমি কিনতে যাবে, জায়গা জমি কিনতে যাবে, একটা কিন্তু তার রেকর্ড করা হবে, তার দলিল সমস্ত কিন্তু একটা থাকে। কিন্তু এই ওয়াকফদের প্রপার্টি তেমন কোনো কিন্তু বৈধতা নাই, বৈধতা ছিল না। তো সুতরাং এখানে দাঁড়িয়ে সরকারের একটা লাগাম পড়ানো কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ দেখো, এই মুহূর্তে নাই দেশে মোদী সরকার রয়েছে। কারণ ভবিষ্যতে এমন কোন সরকার যারা সংখ্যালঘুদের তোষণ করে আমরা কিন্তু দেখি, এরকম হয়ে গেলে তো ওয়াকফদের প্রপার্টি দিন দিন বেড়ে যাবে। তো সেইখানে বলা একটা আইনি প্রসেস প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজন ছিল, যা কিন্তু আনা হয়েছে।
এবং সেই অবশ্যই আইনত আইনের পরিণত হলো, শুধু এই জায়গায় তোমার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করবো আরো বেশি বিস্তারিতভাবে। দেখো, যেখানে মূলত এই ওয়াকফ বোর্ড তৈরি করার পর থেকে একটা বিশাল অঙ্কের টাকা মুনাফা হতো কেন্দ্র সরকার, কিন্তু সেই পরিমাণ মুনাফা হচ্ছিল না, এমন একটা সূত্র মারফত খবর উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও কি একটা আর্থিকভাবে অর্থনৈতিকরণের দিকেও কি এগিয়ে যেতে পারে এই আইন হওয়ার পর? একদমই তাই, একদমই তাই। প্রথমেই বললাম, একদিকে যেমন সম্পত্তি, জায়গা জমির কোনো সঠিক তথ্য ছিল না বা বলো আইনি প্রক্রিয়া ছিল না, ঠিক তেমনই এই যে ওয়াকফ প্রপার্টি, তারও অডিট সেভাবে হতো না। শুধু যেটা হতো তাতে শুধুমাত্র ইন্টারনাল, অর্থাৎ নিজেদের অন্দরেই কোনো একটা কাগজ কলম দেখিয়ে রাখার মতো ব্যবস্থা ছিল। অর্থাৎ যে টোটাল প্রপার্টি, যে তার যে ভ্যালু একটা, সেই ভ্যালু কিন্তু সঠিক ছিল না। এবং বলতে পারে সরকারের যে আয়ের, তুমি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললে, যে সরকারের আয়, অর্থাৎ যে কোনো প্রপার্টির একটা তো তার ভ্যালুয়েশন একটা থাকে, কিন্তু সেই রকম আয় কিন্তু সরকারের ঘরে পৌঁছতো না, এটা একটা বিষয়। অর্থাৎ বললে টোটালটা কিন্তু আইনি প্রক্রিয়ায় চলে আসলো। এখন এইখানে দাঁড়িয়ে যে একদিকে যেমন সরকার যেটা, এই সংসদের বিলটা যেটা আনা হয়েছে, তা হচ্ছে এই সংখ্যালঘুদের একটা বড় অংশ কিন্তু বঞ্চিত বলা যেতে পারে বা পিছিয়ে আছে। তো এই ওয়াকফদের প্রপার্টি থেকে বা তাদের আয় সঠিকভাবে এই করে তাদেরই উন্নয়নে যদি লাগানো যায়, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে বলেই রাখবো যে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে ওয়াকফ বিল নিয়ে যে বিরোধিতার পথে, বিশেষ করে সংসদে, দেখো সংসদে মোদী সরকার সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তোমাকে বলবো বিল পাস অতি সহজ করে, এটা সহজ ছিল না। কারণ তেলুগু দেশম পার্টি, তারা কিন্তু মুসলিমদের একটা বড় অংশ ভোট পান, এবং বিহারের জেডিইউ নীতিশ কুমার দা, তারাও কিন্তু মুসলিমদের একটা বড় অংশ ভোট পান। কিন্তু সেই চ্যালেঞ্জকে বলে সাইডে রেখে বলা যেতে পারে এই ওয়াকফ বিলকে সমর্থন করছে। সমর্থন করার ফলে প্রথমে লোকসভা এবং তারপর রাজ্যসভা কিন্তু পাশ হয়ে গেছে, এবং রাষ্ট্রপতি সরকার আইনে পরিণত, অর্থাৎ বলতে পারে সমস্ত প্রক্রিয়ায় কিন্তু একটা আইনি বা আইনি প্রসেস চলে আসলো, যা কিন্তু একদিকে যেমন সরকারি ঘরে মুনাফা আসবে সঠিক পরিমাণে, পাশাপাশি ওই যে তোমাকে বলবো যে কোনো ওয়াকফ প্রপার্টি, তা কিন্তু রীতিমতো প্রত্যেক জেলার যে কালেক্টর অফিস, ডিএম দের কাছে কিন্তু তথ্য থাকবে। অর্থাৎ একেবারে সত্য যে একেবারে আইনি একটা তো সলিউশন চলে আসলো, অর্থাৎ আইন পরিণত হওয়ার পর দিক থেকে দাঁড়িয়ে থেকে অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। কিন্তু দেখো, মূলত পরবর্তীতে বিরোধী দল এবং মূলত মুসলিম সংগঠনগুলো এই আইনের বিরুদ্ধেই শীর্ষ আদালতে তারা আবেদন করবেন কিনা এখন দেখার বিষয়। সত্যজিৎ, কি মনে করছো? দেখো, আইন আদালতে যাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে, যে কোনো ক্ষেত্রেই আদালতে যেতেই পারে। তো আদালতে সেটা যেতেই পারে, কিন্তু যেটা যখন যে কোনো বিল যখন আইনে পরিণত হয়ে যায়, তার কিন্তু ওইভাবে প্রকাশ্যে আইনের বিরোধিতা করে আমাদের দেশের বিরোধিতা করে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো সুতরাং আইনি প্রসেস, অর্থাৎ আদালতে যাক, হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যেতে পারে, কিন্তু বলা যেতে পারে যখন আইনে পরিণত হয়, তার কিন্তু ওইভাবে প্রকাশ্যে বিরোধিতা করা কিন্তু একেবারে অনেক সংকীর্ণ পথ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ তোমাকে সত্যজিৎ সঙ্গে থাকার জন্য। সংসদের দুকক্ষে পাশ হওয়ার পর আইন সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অর্থাৎ একেবারে ওয়াকফ সংসদীয় 2025 সেই বিল আইনে পরিণত হলো, এবং সেখানে দাঁড়িয়ে থেকে বিরোধিতা করছেন, গণতান্ত্রিক তাদের অধিকার, সেই হিসেবেই তারা বিরোধিতা করছেন, এবং সেখানে দাঁড়িয়ে থেকে মুসলিম সংগঠন বারংবার দাবি করছেন তাদের সম্পত্তি, তাদের অধিকার খর্ব করা হবে। কিন্তু আদতেও মূলত দাঁড়িয়ে থেকে যেটা কেন্দ্রীয় সরকার বলার চেষ্টা করছেন, তারা একেবারেই বলছেন এই আইনে রীতিমতো কিন্তু মেন স্ট্রিমে ফিরে আসবেন পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।